আমার স্ত্রীর ৯ ভরি সোনার গয়না চুরি হয়েছে, আর সেই চুরির অভিযোগ উঠল আমার মা আর বোনের বিরুদ্ধে। কিন্তু আমি জানতাম আমার মা আর বোন এমন কাজ কোনোদিনও করতে পারে না। তবুও সেদিন আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য করা অসম্ভব হয়ে গিয়েছিল। বিয়ের ৪ বছর হয়ে গেছে আমাদের। আমার স্ত্রী নীলা আর আমি একই বাড়িতে আমার মা আর ছোট বোনকে নিয়েই থাকতাম। বাবা অনেক আগেই মারা গেছেন। সংসারে যা কিছু আছে সব কিছুই আমার মায়ের কষ্টের ফসল। আমার স্ত্রীকে আমি খুব বিশ্বাস করতাম, আর আমার মাকেও আমি চিনতাম। এই দুই মানুষের মধ্যে কখনো এমন একটা দিন আসবে যেদিন একজন আরেকজনকে চোর বলবে, সেটা আমি জীবনে কল্পনাও করিনি। ঘটনার দিন ছিল শুক্রবার। সকালে শাশুড়ি নীলার মা আমাদের বাড়িতে বেড়াতে এলেন। তিনি এলেই বাড়ির পরিবেশ কেমন যেন বদলে যেত। ছোটখাটো বিষয় নিয়েও তিনি নানা মন্তব্য করতেন। মা সব সময় চুপ থাকতেন। আমি বিষয়গুলো এড়িয়ে যেতাম। সেদিন দুপুরে সবাই একসঙ্গে খাওয়া শেষ করলাম। বিকেলে আমি বাজারে বের হলাম। ফিরে আসতে সন্ধ্যা হয়ে এলো। বাড়ির গেটের সামনে এসে ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পেলাম। দৌড়ে ঘরে ঢুকতে দেখি নীলা মেঝেতে বসে কাঁদছে। তার পাশে তার মা, আর আমার মার বোন এক কোণে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? নীলা কাঁদতে কাঁদতে বলল, আমার ৯ ভরি সোনার গয়না নেই। আলমারিতে ছিল, সব গায়েব। আমি হতভম্ব হয়ে গেলাম। কিভাবে? এর আগেই নীলার মা রাগী গলায় বললেন, কিভাবে আবার? এবারের মানুষ ছাড়া আর কে নেবে? আমি বললাম, আপনি কি বলতে চাইছেন? তিনি সরাসরি আমার মা আর বোনের দিকে আঙ্গুল তুলে বললেন, তোমার মা আর বোন ছাড়া আর কারো সুযোগ ছিল না এমন জায়গায় হাত দেওয়া। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। আমার মা অবাক চোখে শুধু বললেন, বেয়ান, আপনি কি বলছেন? আমি জীবনে কারো একটা টাকাও নেইনি। আর ৯ ভরি গয়নার মধ্যে আমি তাকে ৫ ভরি দিয়েছি। আমার বোন কাঁদতে কাঁদতে বলল, ভাবি, আপনি আমাকে চোর বলছেন? কিন্তু নীলা তখন আরো জোরে কান্না শুরু করলো। আমার সব শেষ হয়ে গেছে। বিয়ের সময় আমার বাবাও ২ ভরি গয়না দিয়েছিল, সব নিয়েই গেছে। আমি শান্তভাবে বললাম, আচ্ছা, আগে ভালো করে খুঁজে দেখি, হয়তো অন্য কোথাও রেখেছ। নীলা রেগে উঠল, তুমি কি বলতে চাও আমি মিথ্যা বলছি? আমি বললাম, না, কিন্তু কাউকে প্রমাণ ছাড়া দোষ দেওয়া ঠিক নয়। আমার কথায় নীলার মা আরও ক্ষেপে গেলেন। বইয়ের চেয়ে এখন মাকে বেশি বিশ্বাস হচ্ছে। আমি চুপ করে গেলাম। এরপর শুরু হলো পুরো বাড়ি তল্লাশি। আলমারি, খাটের নিচে, ড্রয়ার, ট্রাঙ্ক, রান্নাঘর, এমনকি পুরনো বাক্স পর্যন্ত খোঁজা হলো। কোথাও কোনো গয়না পাওয়া গেল না। তারপর নীলার মা বললেন, যদি নির্দোষ হয় তাহলে আলমারি আর ব্যাগও দেখাতে সমস্যা কোথায়? আমি সঙ্গে সঙ্গে বললাম, না, আমার মা আর বোনকে এভাবে অপমান করা হবে না। কিন্তু আমার মা নিজেই বললেন, থাক বাবা, আমরা কিছু করিনি, আমাদের লুকানোরও কিছু নেই। মায়ের কথায় তার আলমারি, কাপড়, ব্যাগ সব খুঁজে দেখা হলো। আমার বোনের ঘরও তন্ন তন্ন করে দেখা হলো। কিছুই পাওয়া গেল না। আমি মনে মনে ভাবলাম, এবার নিশ্চয় বিষয়টা শেষ হবে। কিন্তু না। নীলার মা বললেন, আজকে না পেলেও কাল বের হবে। চোরেরা এত সহজে ধরা পড়ে না। এই কথাটা আমার মায়ের চোখে পানি এনে দিল। আমার মা ধীরে ধীরে বললেন, ৫০ বছরের জীবনে কেউ কোনোদিন আমাকে চোর বলেনি। আজ নিজের ছেলের সংসারে এই অপবাদ শুনতে হবে, এটা ভাবিনি। আমার বোন কান্না চেপে নিজের ঘরে চলে গেল। সেদিন রাতে আমাদের বাড়িতে কেউ ঠিকমতো ভাতও খায়নি। একদিকে আমার স্ত্রীর কান্না, অন্যদিকে আমার মায়ের নীরব চোখের জল। আমি মাঝখানে দাঁড়িয়ে বুঝতে পারছিলাম না কি করব। কিন্তু একটা বিষয় আমাকে বারবার ভাবাচ্ছিল। নীলা বলেছিল গয়নাগুলো সে আগের রাতে রেখেছে, কিন্তু আজ সারাদিন বাড়িতে যাতায়াত করেছে মাত্র ৪ জন মানুষ, মা, বোন, নীলা আর নীলার মা। বাইরের কেউ আসেনি। তবুও আমার মন বলছিল কোথাও যেন একটা বড় রহস্য লুকিয়ে আছে। কারণ আমি আমার মা আর বোনকে যতটা চিনি, তারা ক্ষুধার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু অন্যের জিনিসে হাত দিতে পারে না। সেদিন রাতেই আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, সত্যিটা আমি বের করব। যে দোষী হোক
তাকে আমি ছাড়ব না। সেদিন রাতের অন্ধকারটা যেন অন্য যে কোনো রাতের চেয়ে অনেক বেশি ভারী ছিল। বিছানায় পিঠ ঠেকাতেই বুকের ভেতর একটা তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। একপাশে নীলা ফপিয়ে কাছে, আর দেয়ালের উপাশে আমার মা আর বোনের ঘর। যে মা নিজের প্লেটের ভাত নিজে মুখে না তুলে আমাদের খাইয়ে বড় করেছেন, আজ তাকে চোর অপবাদ সইতে হলো। আর নীলা, সেও তো আমার স্ত্রী, 4 বছরের সংসার আমাদের। সে কেন মিছে মিছে এত বড় নাটক করবে? মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সারাদিনের ঘটনাগুলো সিনেমার মতো চোখের সামনে ভাসতে লাগলো। হঠাৎ একটা খটকা লাগলো। নীলা বলেছিল গয়নাগুলো সে আগের রাতেও দেখেছে। শুক্রবার সকালে নীলার মা এলেন, দুপুরে খাওয়া দাওয়া হলো, আর বিকেলে আমি বাজারে গেলাম। এই 4-5 ঘন্টার ব্যবধানে গয়না গায়েব। যদি মার বোন নিত, তবে বাড়ির তল্লাশির সময় কোথাও না কোথাও তো পাওয়া যেত। তারা তোর গয়না গিলে ফেলেনি। আর যদি বাইরে কোথাও সরিয়ে দিয়ে থাকে, তবে সেটা কখন করল? বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তো তারা বাড়ির ভেতরেই ছিল। চিন্তা করতে করতে কখন যে চোখ লেগে এসেছিল জানি না। হঠাৎ মৃদু খসখস শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন আনুমানিক 3:20। পাশের দিকে তাকিয়ে দেখলাম নীলা বিছানায় নেই। ঘরের দরজাটা সামান্য খোলা। আমি খুব সাবধানে কোনো শব্দ না করে খাট থেকে নামলাম। দরজার ফাঁক দিয়ে ড্রয়িং রুমের দিকে তাকাতেই আমার মেরুদণ্ড দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। হালকা অন্ধকারে আবছা আলোয় দেখা যাচ্ছে নীলা আর শাশুড়ি আম্মা ফিসফিস করে কথা বলছেন। আমি দেয়ালের আড়ালে এসে কান পাতলাম। শাশুড়ি আম্মা চাপা গলায় বলছেন, তুই ব্যাগটা ঠিকঠাক জায়গায় লুকিয়েছিস তো নীলা? তোর শাশুড়ি আর ননদ যেভাবে আলমারি দেখালো, আমার তো বুক কাঁপছিল। নীলা ফিসফিস করে জবাব দিল, মা, তুমি পাগল হয়েছ? আমি কি এত বোকা? ওগুলো শাশুড়ির আলমারিতে রাখবো কেন? ওনার বিছানার তোশকের তলা কেটে গয়নাগুলো রেখে ওভাবে সেলাই করে তারপর ওপর দিয়ে চাদর টেনে দিয়েছি। চোর সাজাতে হলে একটু বুদ্ধি খাটাতে হয়। শাশুড়ি আম্মা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, বাঁচালি, এবার দেখবি তোর বর কিভাবে অতিষ্ঠ হয়ে এই বাড়ি থেকে তোর শাশুড়ি আর ননদকে বের করে দেয়। এই বুড়ি আর ধাড়ি ধেরে অন্যটার ছায়া থেকে মুক্তি পাবি। আর 9 ভরি সোনা তোর কাছেই থাকবে, এক ঢিলে 2 পাখি। কথাগুলো শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমার চোখের সামনে যেন চারপাশের পৃথিবীটা দোলতে লাগলো। যে মেয়েটাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছি, যে মা বোনের অপরাধে আমি বিকেলেও ছটফট করেছি, সেই নীলা নিজের মায়ের সাথে মিলে এই জঘন্য ষড়যন্ত্র করেছে। শুধু আমার মার বোনকে বাড়ি থেকে তাড়ানোর জন্য, আমাকে আলাদা করার জন্য। আমার রাগ, ক্ষোভ আর ঘৃণা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইল। কিন্তু আমি নিজেকে সামলালাম। এই মুহূর্তে চিৎকার চেঁচামেচি করলে ওরা সুযোগ পেয়ে যাবে। প্রমাণ হাতে না নিয়ে কিছু করা যাবে না। আমি পা টিপে টিপে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়ে রইলাম। মা বোনের মুখের সেই মলিন অপমানিত চেহারাটা মনে পড়ে বুকটা ফেটে যাচ্ছিল। সকাল হলো। আলো ফোটার সাথে সাথেই শাশুড়ি আম্মা আবার ড্রয়িং রুমে এসে চড়া গলায় পাটপাট করে ডায়লগ দেওয়া শুরু করলেন। কি বাবা জামাই, সকাল তো হলো, আজ কি পুলিশে খবর দেবে, নাকি চোরদের এভাবেই মাথায় তুলে রাখবে? আমার মার বোন রান্নাঘরের কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের চোখের নিচে কালচে দাগ। রাতে যে এক ফোঁটাও ঘুমাননি তা স্পষ্ট। আমি শান্ত মুখে ড্রয়িং রুমে এসে বসলাম। নীলাও চোখ মুছে আমার পাশে এসে বসল, যেন কত বড় ভুক্তভোগী সে। আমি বললাম, হ্যাঁ আম্মা, পুলিশে খবর দেব। এমন বড় চুরি এই বাড়িতে মেনে নেওয়া যায় না। আমি এখনই থানায় ফোন করছি। আমার কথা শুনে শাশুড়ি আম্মার মুখে একটা বিজয়ী হাসি ফুটে উঠল। নীলাও আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মাথা নাড়ল। ওরা ভাবছে ওদের চাল একদম সফল, কিন্তু ওরা জানতো না ওদের পায়ের নিচের মাটি আমি আগেই কেটে রেখেছি। সকালে সবাই যখন যে যার মতো ব্যস্ত, আমি তখন চুপি চুপি মায়ের ঘরে ঢুকলাম। মা আর বোন তখন রান্নাঘরে। ফিসফিসানি শুনে আগে জেনেছিলাম নীলা ঠিক কোন জায়গায় গয়নাগুলো রেখেছে। মায়ের বিছানার তোশকের এক কোণে তাকাতেই দেখলাম
মোটা সুতো দিয়ে কাঁচা হাতে সেলাই করা। বুকটা রাগে ফেটে যাচ্ছিল আমার নিষ্পাপ মা বোনের বিরুদ্ধে এই জঘন্য ষড়যন্ত্র দেখে। আমি পকেট থেকে একটা ব্লেড বের করে খুব সাবধানে সেলাইটা কাটলাম। ভেতরে হাত দিতেই কাপড়ের সেই চেনা পটলিটা পেয়ে গেলাম। 9 ভরি সোনার গয়নাগুলো বের করে আমি সোজা আমার পকেটে পড়লাম। এরপর সুচ সুতো বের করে তোশকের সেই কাটা জায়গাটা ঠিক আগের মতোই নিখুঁতভাবে সেলাই করে দিলাম, যাতে বাইরে থেকে বোঝার কোনো উপায় না থাকে যে এর ভেতর থেকে কিছু বের করা হয়েছে। সব গুছিয়ে আমি ড্রয়িং রুমে এসে সোফায় বসলাম। ঠিক আধ ঘন্টার মধ্যে আমার ডেকে পাঠানো পুলিশ অফিসার আর 2 জন কনস্টেবল বাড়িতে এসে হাজির হলেন। পুলিশ আসতে শাশুড়ি আম্মা একেবারে মার মুখী হয়ে উঠলেন। অফিসারকে লক্ষ্য করে বললেন, আসুন স্যার, আসুন। এই বাড়িতে দিনের আলোয় ডাকাতি হয়ে গেছে। আমার মেয়ের 9 ভরি সোনা গায়েব। আমি তো জামাইকে বললাম বাড়ির মানুষ ছাড়া আর কেউ এই কাজ করতেই পারে না। পুলিশ অফিসার গম্ভীর গলায় বললেন, কাউকে কি আপনাদের সন্দেহ হয়? শাশুড়ি আম্মা সরাসরি আমার মায়ের ঘরের দিকে আঙ্গুল তুলে বললেন, সন্দেহ আবার কি স্যার? ওই ঘরে যান, ভালো করে তল্লাশি চালান, চোর ওখানেই লুকিয়ে আছে। অফিসার আমার দিকে তাকালেন। আমি মাথা নেড়ে বললাম, আইন তার নিজের গতিতে চলবে স্যার, আপনারা ঘর চেক করতে পারেন। পুলিশ মায়ের ঘরে ঢুকল। পেছনে পেছনে শাশুড়ি আম্মা, নীলা এবং আমি গেলাম। রান্নাঘর থেকে আমার মা ও বোন এসে দরজার সামনে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়ালো। মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমার বোনটা ভয়ে মায়ের আঁচল খামচে ধরে আছে। ওরা ভাবছে পুলিশ যদি কিছু না পেয়েও ওদের ধরে নিয়ে যায়, তবে সমাজে মুখ দেখাবে কিভাবে। পুলিশ পুরো ঘরের আলমারি, ট্রাঙ্ক, ড্রয়ার সব তন্ন তন্ন করে খুঁজল। স্বাভাবিকভাবেই কিছুই পাওয়া গেল না। কনস্টেবল যখন বলল, স্যার, এখানে তো সন্দেহজনক কিছুই দেখছি না, ঠিক তখনই শাশুড়ি আম্মা এক ধাপ এগিয়ে এসে বললেন, আরে স্যার, চোর কি এত বোকা যে আলমারিতে রাখবে? ওই বিছানাটা দেখছেন না? তোশকটা ভালো করে চেক করেন, ওখানেই গয়নাগুলো আছে। পুলিশ অফিসার খাটের দিকে এগিয়ে গেলেন। চাদরটা সরাতেই তোশকের সেই সদ্য সেলাই করা অংশটা সবার চোখে পড়ল। সেলাইটা দেখে দরজায় দাঁড়িয়ে থাকা আমার মা আর বোন আঁতকে উঠল। মা কপালে হাত দিয়ে ফিসফিস করে বললেন, খোদা, এটা কি? আমি তো তোশকে কোনোদিন সেলাই করিনি। আমার বোন কান্নায় ভেঙে পড়ল। অন্যদিকে শাশুড়ি আম্মা আর নীলার মুখ খুশিতে চকচক করে উঠল। নীলা তার মায়ের দিকে তাকিয়ে একটা চতুর হাসির বিনিময় করল। ওরা নিশ্চিত এবার বুড়ি আর ধাড়ি ধেরে মেয়েটাকে জেলের ভাত খাওয়াবে। পুলিশ অফিসার ভ্রুকুচকে বললেন, তোশকের ভেতরে কিছু একটা লুকানো হয়েছে বোঝাই যাচ্ছে। কাছিটা দাও তো। কনস্টেবল তোশকের সেই সেলাই করা সুতোগুলো এক এক করে কাটতে লাগলো। শাশুড়ি আম্মা তখন বিজয়ের হাসিতে গদগদ হয়ে বলছেন, দেখলেন তো স্যার, আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। এবারেই চোরদের ধরে নিয়ে যান। সেলাইটা পুরোপুরি কাটা হলো। পুলিশ অফিসার তোশকের ভেতরে হাত ঢোকালেন। তিনি ভেতরে হাত দিয়ে এদিক ওদিক খুঁজলেন, কিন্তু তার হাত খালি অবস্থায় বেরিয়ে এলো। ভেতরে কোনো সোনা নেই, পুরো ফাঁকা। অফিসার বিরক্ত হয়ে বললেন, কই, এখানে তো কিচ্ছু নেই, শুধু তুলো ছাড়া আর কিচ্ছু পাওয়া যায়নি। মুহূর্তের মধ্যে শাশুড়ি আম্মা আর নীলার মুখের চতুর হাসিটা বাতাসে মিলিয়ে গেল। ওদের চোখ ছানা পড়া হয়ে গেল। নীলা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে আর থাকতে না পেরে হঠাৎ চিৎকার করে বলে উঠল, না, এটা অসম্ভব, গয়না তো এখানেই আছে, ভালো করে খুঁজে দেখেন, আমি নিজে ওটার ভেতর। কথাটা অর্ধেক বলেই নীলা নিজের জিভ কামড়ে ধরল। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। পুরো ঘরে এক মরণ কামড় দেওয়ার নীরবতা নেমে এলো। পুলিশ অফিসার ধীর পায়ে ঘুরে দাঁড়ালেন। তার চোখ দুটো ঈগলের মতো সরু হয়ে গেল নীলার দিকে। তিনি গম্ভীর ও ঠান্ডা গলায় বললেন, আপনি নিজে ওটার ভেতর কি করেছিলেন? আর এখন বলছেন আপনি নিজে ওটার ভেতর? তার মানে আপনি আগেই জানতেন গয়নাই তোশকের ভেতরেই আছে? নীলার কপাল বেয়ে তখন ঘাম ঝরছে। সে তোতলামি করে বলল, না মানে স্যার, আমি বলতে চেয়েছিলাম চোরেরা হয়তো এখানেই। নাটক বন্ধ করে নীলা,
আমি পকেট থেকে হাত বের করে শটান দাঁড়িয়ে তীব্র গলায় গর্জে উঠলাম। আমার এই চড়া কণ্ঠস্বরে ঘরের সবাই চমকে উঠল। আমি পকেট থেকে সুতি কাপড়ের সেই চেনা পটলিটা বের করে পুলিশ অফিসারের সামনে ধরলাম। জিপারটা খুলতেই ঝকঝক করে উঠল 9 ভরি সোনার গয়নাগুলো। গয়নাগুলো দেখে শাশুড়ি আম্মা আর নীলার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার জোগাড় হলো। দরজায় দাঁড়িয়ে থাকা আমার মা আর বোন বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল। পুলিশ অফিসার ভ্রু কুঁচকে বললেন, সাহেব সাহেব, এটা কি? গয়না আপনার কাছে কিভাবে এলো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, স্যার, কাল রাত 3:20 যখন পুরো বাড়ি ঘুমে, তখন আমি আমার স্ত্রী আর শাশুড়ির ড্রয়িং রুমে বসে ফিসফিস করে ষড়যন্ত্র করছিল। আমি নিজ কানে শুনেছি আমার মার বোনকে চোর সাজিয়ে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য নীলা নিজের হাতে তোষক কেটে গয়না লুকিয়ে আবার সেলাই করে দিয়েছিল। ওরা ভেবেছিল সকালে পুলিশ ডেকে আমার নিরপরাধ মা আর বোনকে জেলে পাঠাবে, কিন্তু ওরা জানার আগেই আজ ভোরে আমি নিজেই ব্লেড দিয়ে তোষক কেটে গয়নাগুলো আমার পকেটে সরিয়ে নিই এবং আবার আগের মতো সেলাই করে দিই। আমি দেখতে চেয়েছিলাম এদের পাপের ঘোড়া কতদূর পর্যন্ত যায়। আমার কথা শেষ হতেই শাশুড়ি আম্মার মুখের সমস্ত রং চুন হয়ে গেল। এতক্ষণ জোরে যে দম্ভ আর অহংকার তার চোখে মুখে ছিল, তা এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। পুলিশ অফিসার রেগে গিয়ে শাশুড়ি আর নীলার দিকে তাকিয়ে বললেন, নিজেদের ঘরের গয়না নিজেরা লুকিয়ে অন্য নিরপরাধ মানুষের উপর চুরির মিথ্যা অপবাদ দেওয়া, পুলিশকে মিথ্যা মামলা দিয়ে বিভ্রান্ত করার অপরাধে আমি আপনাদেরকে দুজনকেই এখনই অ্যারেস্ট করতে পারি। না স্যার, প্লিজ এমন করবেন না। নীলা হাউমাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও। আমি লোভের বশে মায়ের বুদ্ধিতে পড়ে এই ভুল করে ফেলেছি। আমি তোমার পা ধরে ভিক্ষা চাচ্ছি, পুলিশে দিও না। শাশুড়ি আম্মাও এতক্ষণে বুঝতে পারলেন যে চালটা উল্টে গেছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা সাহেব, ভুল হয়ে গেছে। নিজের শাশুড়িকে এভাবে পুলিশের হাতে তুলে দিও না। লোক সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না। আমি নীলার হাতটা আমার পা থেকে ঝটকায় সরিয়ে দিলাম। মায়ের দিকে তাকালাম। মায়ের চোখ দিয়ে তখনও জল পড়ছে, তবে তা অপমানের নয়, স্বস্তির আর বুক হালকা হওয়ার জল। আমার বোনটা এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। আমি পুলিশ অফিসারের দিকে তাকিয়ে হাত জোর করে বললাম, স্যার, আপনাদের অনেক ধন্যবাদ। আমার মার বোনের সম্মানটা আজ বেঁচে গেল। পারিবারিক বিষয়, আমি এদের থানায় পাঠিয়ে আর জল ঘোলা করতে চাই না। বাকিটা আমি নিজেই বুঝে নিচ্ছি। অফিসার মাথা নাড়লেন, ঠিক আছে শাহিদ সাহেব, তবে সাবধান, এমন অপরাধ কিন্তু ক্ষমার অযোগ্য। এই বলে পুলিশ ফোর্স নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পুলিশ চলে যাওয়ার পর ঘর জুড়ে এক থমথমে নীরবতা বিরাজ করতে লাগল। শাশুড়ি আম্মা আর নীলা অপরাধীর মতো এক কোণে দাঁড়িয়ে কাঁপছিল। আমার চোখ দিয়ে তখনও জল গড়া ছিল, তবে সেই জলে কোনো ভালোবাসা ছিল না, ছিল চরম ঘৃণা আর ধিক্কার। আমি খুব ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বললাম, নীলা, 4 বছরের সংসারে তোমাকে আমি জানের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আজ তুমি আমার ভালোবাসার আর বিশ্বাসের টুটি টিপে ধরেছ। যে মা নিজের প্লেটের ভাত নিজে মুখে না তুলে আমাকে আর আমার বোনকে খাইয়ে বড় করেছেন, তার গায়ে চোর অপবাদ দিতে তোমার একটুও বুক কাঁপল না? শুধু আলাদা থাকার লোভে নিজের মায়ের সাথে মিলে এই জঘন্য নোংরামি করলে? নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি আর কোনোদিন এমন করব না। আমাকে একটা সুযোগ দাও। সুযোগ দেব, তবে একটা শর্তে। আমি পকেট থেকে গয়নার পুটলিটা মায়ের হাতে দিয়ে নীলার দিকে ঘুরে তাকালাম। আজ এই মুহূর্তে তোমাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তোমার সামনে দুটো পথ খোলা আছে। নীলা চোখ মুছে আমার দিকে তাকালো। শাশুড়ি আম্মাও কান খাড়া করলেন। আমি চড়া গলায় পাট পাট করে বললাম, শর্ত একটাই, তুমি হয় আমার সাথে সম্পর্ক রাখবে, না হয় তোমার মায়ের সাথে সম্পর্ক রাখবে। যে কোনো একজনকে আজ তোমার কাছে বেছে নিতে হবে। যদি তুমি আমার সাথে এই সংসারে থাকতে চাও, তবে তোমার এই কুচক্রী মায়ের সাথে আজীবন চিরতরের জন্য সব সম্পর্ক শেষ করতে হবে। ওনার ছায়াও যেন কোনোদিন আমার এই বাড়িতে না পড়ে।
আর যদি তোমার মায়ের টান বেশি হয় তবে ওনার হাত ধরে এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমার সাথে তোমার সম্পর্ক এখানেই শেষ। আজই ডিভোর্স পেপারে সই হবে। কথাটা শোনা মাত্র শাশুড়ি আম্মা চিৎকার করে উঠলেন, এ কি বলছো জামাই? মা মেয়ের সম্পর্ক কি এভাবে ভাঙা যায়? আপনি চুপ করুন। আমি ধমক দিয়ে উঠলাম, আপনার মতো মা থাকলে যে কোনো সংসার ছারখার হতে বাধ্য। সিদ্ধান্ত নীলা নেবে, আপনি নন। নীলা কিং কর্তব্যবিমূঢ় হয়ে মায়ের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। সে বুঝতে পারল আজ আর কোনো নাটক বা চোখের জল কাজ করবে না। শাহেদ আজ পাথরের মতো শক্ত। সে খুব ভালো করেই জানত শাহেদের মতো সৎ এবং ভালোবাসার মানুষকে হারালে তার জীবন অন্ধকার হয়ে যাবে। আর নিজের মায়ের এই নোংরা বুদ্ধির কারণেই আজ তার সাজানো সংসার ভাঙ্গার মুখে। নীলার এক মুহূর্ত সময় নিল না। সে মায়ের হাতটা ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে আমার কাছে এগিয়ে এলো। আবার আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে আর আমার এই সংসারকেই বেছে নিলাম। আমি মায়ের সাথে আর কোনোদিন কোনো যোগাযোগ রাখব না। ওনার সাথে আমার আজ থেকে সব সম্পর্ক শেষ। তুমি যা বলবে আমি তাই শুনব। প্লিজ আমাকে তাড়িয়ে দিও না। শাশুড়ি আম্মার নিজের মেয়ের মুখ থেকে এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার নিজের পাতা জালে তিনি নিজেই বন্দী হলেন। নিজের মেয়েই তা কাজ পর করে দিল। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলেন না। অপমানে, ক্ষোভে আর লজ্জায় নিজের ব্যাগটা তুলে নিয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। নীলা তখনও মেঝেতে বসে কাঁদছিল। আমি তাকে টেনে তুললাম না, বললাম, উঠে গিয়ে আগে মায়ের আর বোনের পায়ে ধরে ক্ষমা চাও। ওরা যদি মনে প্রাণে তোমাকে ক্ষমা করে তবে এই ঘরে তোমার জায়গা হবে। আর মনে রেখো নীলা, আজকের পর থেকে যদি আমার মা আর বোনের চোখে এক ফোঁটা জলও তোমার কারণে আসে, সেদিন কোনো শর্ত ছাড়াই তোমাকে আমার জীবন থেকে চিরতরে মুছে দেব। নীলা কাঁদতে কাঁদতে মায়ের ও বোনের পায়ে গিয়ে পড়ল। মা বড় মমতায় তাকে টেনে তুললেন। মায়ের মন তো সহজেই গলে যায়। মা নীলাকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, সোনা তো ধুলোবলি লাগলে ধুয়ে ফেলা যায়, কিন্তু মনের কালি ধুতে অনেক সময় লাগে। আজ থেকে যেন এই পরিবারে আর কোনো কালি না লাগে। জানালা দিয়ে সকালের এক চিলতে সোনালি রোদ এসে আমার মায়ের ক্লান্ত কিন্তু শান্ত মুখের ওপর পড়ল। অনেক ঝড়ঝাপটার পর আমাদের ছোট পরিবারে আবার আসল শান্তি আর আলো ফিরে এলো। সত্যের জয় হলো আর মিথ্যার কালো মেঘ চিরতরে কেটে গেল। সমাপ্ত। বোনাস গল্প, শূন্য গর্ভ। ডাক্তাররা যখন আমাকে বললেন পেটে কোনো বাচ্চার অস্তিত্ব দেখা যাচ্ছে না, আমার কোনো প্রেগনেন্সি নেই, তখন মনে হলো পায়ের নিচের মাটিটা এক মুহূর্তেই সরে গেল। যদি কোনো বাচ্চাই না থাকে তবে আমার পেটের ভেতর দিন দিন কি বড় হচ্ছে? কোন প্রাণ আমাকে প্রতিনিয়ত জানান দিচ্ছে তার অস্তিত্বের? যেদিন প্রথম জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি, সেদিন খুশিতে নয়, বরং এক বুক কান্না নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানানোর ভাষা আমার জানা ছিল না। 4 বছরের অবহেলা, লাঞ্ছনা আর চোখের পানির পর এই রহমত এসেছিল। বিয়ের পরে 4টা বছর আমাকে প্রতিনিয়ত বন্ধা অপবাদ শুনতে হয়েছে। আমার শাশুড়ি প্রায়ই কথায় কথায় খোঁচা দিয়ে বলতেন, আমার ছেলের কপালটাই মন্দ। একটা ফলহীন গাছের পেছনে ওর জীবনটা নষ্ট হলো। ও চাইলে কবে আবার ধুমধাম করে অন্য কোথাও বিয়ে করতে পারত। তাই যেদিন প্রেগনেন্সি ট্রেস ট্রিপে 2টো গাঢ় লাল দাগ দেখলাম, আমি স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এটা হয়তো আমার কোনো ভুল ভাঙা স্বপ্ন, একটু পরেই মিলিয়ে যাবে। আমার স্বামী জাহিন প্রথম আমার এই নীরবতা লক্ষ্য করল। ড্রয়িং রুমের সোফায় বসে ও ল্যাপটপে কাজ করছিল। আমার ফ্যাকাশে মুখ দেখে ও জিজ্ঞেস করল, কি হয়েছে নীলা, শরীর খারাপ লাগছে? আমি কোনো কথা না বলে কাঁপতে কাঁপতে স্ট্রিপটা ওর হাতের তালুতে রাখলাম। জাহিন সেটার দিকে তাকানোর সাথে সাথে ওর পুরো মুখটা আলো হয়ে উঠল। ও অবিশ্বাস্য চোখে আমার দিকে তাকিয়ে বলল, নীলা, তুমি সিরিয়াস? আলহামদুলিল্লাহ, এটা সত্যি। আমি শুধু আলতো করে মাথা নাড়লাম। পরক্ষণেই জাহিন আমাকে কোলে তুলে নিল, ঠিক যেন একটা ছোট বাচ্চা আনন্দের আতিশয্যে হাসছে। বিয়ের পরে প্রথম আমাদের 4 দেয়ালের নিস্তব্ধ বাড়িটায় আনন্দের জোয়ার এলো। সবচেয়ে বড় পরিবর্তন এলো আমার শাশুড়ির মধ্যে।
যিনি একসময় আমাকে দেখলেই মুখ ফিরিয়ে নিতেন, তিনি এখন প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমার মাথায় হাত দিয়ে দোয়া করতে শুরু করলেন। নিয়ম করে প্রতিদিন সকাল বিকেল আমার জন্য খাঁটি দুধ, ফল আর পুষ্টিকর খাবার নিয়ে আসতেন। আল্লাহর কাছে মানত করলেন, নাতি বা নাতনি যাই হোক, সুস্থভাবে দুনিয়াতে এলে তিনি এতিমখানায় বড় করে খাসি জবাই করে খাওয়াবেন। প্রথম প্রথম সবকিছু একদম স্বাভাবিক গর্ভধারণের মতো লাগছিল। সকালের ক্লান্তি, বমি বমি ভাব, নির্দিষ্ট কিছু খাবারের প্রতি তীব্র ইচ্ছা আর মেজাজের ওঠানামা। কিন্তু 4 মাসের মাথায় এসে আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। আমার পেটটা অস্বাভাবিক দ্রুত গতিতে বড় হতে লাগলো, যা 4 মাসের গর্ভাবস্থার তুলনায় অনেক বেশি। একদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় পাশের বাসার ভাবি হেসে বললেন, কি নীলা, 4 মাসে যে অবস্থা, মনে হচ্ছে ভেতরে একের অধিক মেহমান আছে, যমজ সন্তান হবে নাকি? আমি মুখে মৃদু হাসলেও মনে মনে এক অজানা ভয়ে শিউরে উঠলাম। রাতে যখন বিছানায় শুতাম, পেটের ভেতর এক অদ্ভুত নড়াচড়া টের পেতাম। সেটা ঠিক বাচ্চার লাথি বা কিক ছিল না, কেমন যেন একটা ভারী অস্বস্তিকর মোচড়, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। জাহিনকে বলতে গিয়ে ভাবতাম, প্রথমবার মা হচ্ছি বলে হয়তো অতিরিক্ত ভয় পাচ্ছি। 2 সপ্তাহ আগে আমি আর জাহিন আমাদের নিয়মিত চেক আপের জন্য স্থানীয় ক্লিনিকে গেলাম। লেবার রুমে আলট্রাসাউন্ডের জেলটা পেটে লাগিয়ে ডাক্তার যখন মেশিনটা ঘোরাতে শুরু করলেন, তখন প্রথম প্রথম সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ করেই ডাক্তারের স্ক্রিনের দিকে তাকানোর ভঙ্গি বদলে গেল। তিনি একবার প্রোবটা পেটের ডান দিকে নেন, একবার বাঁদিকে। ওনার কপাল কুঁচকে গেল। তিনি বাইরে গিয়ে আরেকজন সিনিয়র ডাক্তারকে ডেকে আনলেন। দুজন মিলে স্ক্রিনের দিকে তাকিয়ে নিচু স্বরে ফিসফিস করতে লাগলেন। আমার বুকের ভেতর তখন যেন কামারের নেহাইয়ের মতো ধকধক শব্দ হচ্ছিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ম্যাডাম, সব ঠিক আছে তো? আমার বাচ্চা ভালো আছে? তারা কেউ সরাসরি উত্তর দিলেন না। সিনিয়র ডাক্তার গ্লাভসটা ঠিক করতে করতে আমার দিকে তাকালেন। মা, আপনার শেষ আলট্রাসোনোগ্রাফি কবে হয়েছিল? জি, 2 মাস আগে। এই ক্লিনিক থেকেই করিয়েছিলাম। আমি বললাম, তখন কি হার্টবিট পাওয়া গিয়েছিল? ডাক্তার ম্যাডাম বলেছিলেন সব কিছু নর্মাল আছে। 2 ডাক্তার আবার নিজেদের মধ্যে ইশারায় কি যেন কথা বললেন। তারপর প্রথম ডাক্তার আমার দিকে তাকিয়ে যে কথাটা বললেন, তা শোনার জন্য আমি বিন্দুমাত্র প্রস্তুত ছিলাম না। নীলা বেগম, আপনার পেটে কোনো বাচ্চা নেই, স্ক্যান পুরো ক্লিয়ার। আমি একটা ফাঁকা হাসি হাসলাম। আপনার হয়তো ভুল দেখছেন ম্যাডাম, এটা কিভাবে সম্ভব? আমার 4 মাস চলছে। আমি ভেতরের নড়াচড়া টের পাই। দ্বিতীয় ডাক্তার এবার নিজে আবার প্রোবটা নিয়ে পরীক্ষা করলেন। পুরো কেবিনে 5 মিনিটের এক শ্মশান নীরবতা নেমে এলো। তারপর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে মেশিনটা সরিয়ে নিলেন। আমরা দুঃখিত বোন, আপনার জরায়ু একদম খালি। এখানে কোনো ভ্রূণ বা বাচ্চার অস্তিত্ব নেই। হাসপাতাল থেকে যখন বের হলাম, আমার মনে হচ্ছিল আমি কোনো জীবন্ত লাশ। বাইরে করিডোরে জাহিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমাকে দেখেই ও এগিয়ে এলো। কি বলল ডাক্তার? আমাদের বাবু ঠিক আছে তো? আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, চোখ দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়ছিল। আমি কোনো মতে ফিসফিসিয়ে বললাম, জাহিন, আমার পেটে কোনো বাচ্চা নেই। জাহিনের মুখের হাসি এক নিমিষে মিলিয়ে গেল। ও আমার 2 কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, কি বলছো এসব পাগলের মতো? বাচ্চা নেই মানে কি? 4 মাস ধরে তাহলে কি হলো? সেদিন বাড়ি ফিরে আমি বিছানায় লুটিয়ে পড়ে কাঁদলাম। আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসে তসবিহ জপছিলেন। আমাদের এই অবস্থা দেখে তিনিও ঘাবড়ে গেলেন। জাহিন আমার পাশে বসে আমাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু ওর নিজের চোখও লাল হয়ে উঠেছিল। ওরা ভুল করেছে নীলা, জাহিন শক্ত গলায় বলল। ছোটখাটো ক্লিনিকে অনেক সময় মেশিনের সমস্যা থাকে। আগামীকালই আমরা শহরের সবচেয়ে বড় অ্যাপোলো হাসপাতালে যাব। দেশের সেরা গাইনোকোলজিস্টকে দেখাবো। তুমি একদম ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো। পরদিন সকালে আমরা শহরের সেই বড় হাসপাতালে গেলাম। আধুনিক সব যন্ত্রপাতি
আর বড় স্ক্রিনের সামনে আমাকে শোয়ানো হলো। বিশেষজ্ঞ ডাক্তার অত্যন্ত মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকালেন। তিনি একবার স্ক্রিন দেখেন, একবার আমার রিপোর্টের ফাইলের দিকে তাকান। তারপর ওনার দৃষ্টি গেল পাশে দাঁড়িয়ে থাকা চিন্তিত জাহিনের দিকে। ওনার মুখের গম্ভীর ভাব দেখে আমার বুকে ধরফরানি যেন 1000 গুণ বেড়ে গেল। রুমের এসি সচল থাকা সত্ত্বেও আমি ঘামতে শুরু করলাম। ডাক্তার সাহেব, জাহিন আর থাকতে না পেরে নার্ভাস গলায় বলল, কোনো সমস্যা? ডাক্তার ধীরে ধীরে ওনার চশমাটা টেবিলের ওপর রাখলেন। তারপর ওনার গ্লাভস জোড়া খুলে আমাদের দিকে ঘুরে বসলেন। ওনার মুখে এক অদ্ভুত বিস্ময় আর উদ্বেগের ছায়া। তিনি যা বললেন তা শোনার পর আমাদের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তেই ওলটপালট হয়ে গেল। ডাক্তার সাহেব চশমাটা আবার চোখে দিয়ে গভীর এক দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখের গম্ভীর ভাবটা একবার এক ভয়ানক উদ্বেগে রূপ নিল। তিনি আমার রিপোর্টের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কাপা গলায় বললেন, মিস্টার জাহিন, আপনার স্ত্রীর মেডিকেল রিপোর্ট এবং বর্তমান শারীরিক অবস্থা দুটো সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। জাহিন আর আমি দুজনের কেউই ওনার কথার অর্থ বুঝতে পারলাম না। জাহিন চেয়ারে একটু এগিয়ে বসে বলল, বুঝলাম না ডাক্তার সাহেব, একটু বুঝিয়ে বলবেন প্লিজ। কালকের ক্লিনিকের ডাক্তাররা বলেছিল নীলার পেটে কোনো বাচ্চা নেই, কিন্তু ওর পেট তো দিন দিন বাড়ছে। এটা কিভাবে সম্ভব? ডাক্তার সাহেব মনিটরের স্ক্রিনটা আমাদের দিকে ঘুরিয়ে দিলেন। সেখানে শুধু একটা কালো শূন্যতা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। তিনি বললেন, মেডিকেল সায়েন্সে ফ্যান্ট প্রেগনেন্সি বা সিউডোসিস বলে একটা টার্ম আছে, যেখানে সন্তান লাভের তীব্র আকাঙ্ক্ষা থেকে নারীর শরীরে গর্ভাবস্থার সব লক্ষণ প্রকাশ পায়, এমনকি পেটও বাড়ে। কিন্তু তিনি একটু থামলেন। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনার স্ত্রীর কেসটা সেটা নয়, কারণ ফ্যান্টম প্রেগনেন্সিতে জরায়ুর ভেতর আল্ট্রাসাউন্ড করলে কিছু টিস্যু বা চর্বির স্তর দেখা যায়, কিন্তু নীলা বেগম জরায়ু সম্পূর্ণ স্বাভাবিক এবং শূন্য। সেখানে কোনো টিউমার নেই, কোনো চর্বি নেই, কোনো পানি জমেনি। অথচ ওনার পেট অলরেডি একজন 5 মাসের গর্ভবতী নারীর মতো স্থির। আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, তাহলে তাহলে আমার পেটের ভিতর কি নড়ে ওঠে ডাক্তারবাবু? আমি তো স্পষ্ট অনুভব করি ভেতরে কিছু একটা অনবরত মোচড় দিয়ে উঠছে। ডাক্তার সাহেব টেবিলের উপর 2 হাত রেখে বললেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমরা স্টেথোস্কোপ দিয়ে বা আল্ট্রাসাউন্ডের হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড দিয়ে কোনো বাচ্চার হার্টবিট পাইনি, কিন্তু একটা অদ্ভুত ভাইব্রেশন বা কম্পন ধরা পড়ছে, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই। মেডিকেল সায়েন্সের 25 বছরের ক্যারিয়ারে আমি এমন কেস কখনো দেখিনি। জরায়ু খালি, অথচ পেট বড় হচ্ছে এবং ভেতরে এক অদৃশ্য আলোড়ন চলছে। আই অ্যাম সরি, আমি আপনাদের কোনো ওষুধ দিতে পারছি না, কারণ রোগটাই আমি ধরতে পারছি না। হাসপাতাল থেকে যখন বের হলাম তখন দুপুরের কড়া রোদ, কিন্তু আমার মনে হচ্ছিল আমি এক কুয়াশাচ্ছন্ন নরকের মধ্যে দাঁড়িয়ে আছি। জাহিন পুরো রাস্তায় একটা কথাও বলল না। ওর ফর্সা মুখটা অপমানে, কষ্টে আর এক অজানা আতঙ্কে নীল হয়ে গেছে। বাসায় পৌঁছানো মাত্রই শাশুড়ি আম্মা দরজা খুলে দিলেন। ওনার চোখে মুখে ব্যাকুলতা। আমাদের মলিন মুখ দেখে তিনি অস্থির হয়ে জাহিনের হাত ধরে বললেন, কি বলল শহরের বড় ডাক্তার? আমার নাতি ভালো আছে তো বাবা? কোনো সমস্যা হয়নি তো? জাহিন সোফায় ধপ করে বসে পড়ে 2 হাতে মাথা চেপে ধরল। তারপর ভাঙা গলায় বলল, শহরের ডাক্তারও কিছু ধরতে পারল না মা। ওরা বলছে নীলার পেটে কোনো বাচ্চা নেই, কিন্তু কেন ওর পেট বাড়ছে, কেন ওর নড়াচড়া টের পাচ্ছে, তার কোনো উত্তর কারো কাছে নেই। শাশুড়ি আম্মা যেন আকাশ থেকে পড়লেন। তিনি ওনার বুকের উপর হাত রেখে বললেন, ও আল্লাহ, এ কেমন অলক্ষণে কথা! ডাক্তাররা কি সব পাগল হয়ে গেল? জলজ্যান্ত একটা মেয়ে, দিন দিন পেট বড় হচ্ছে, আর তারা বলছে বাচ্চা নেই। ওসব ছাইপাশ ডাক্তার দেখানি বাদ দে। কালকেই আমি গ্রামের পীর সাহেবের পানি পড়া আর তাবিজ নিয়ে আসব। নিশ্চয়ই কোনো খবিশের নজর লেগেছে আমার সোনার সংসারের ওপর। তিনি পুরো মমতায় আমার পাশে এসে বসলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, মা নীলা, তুই একদম চিন্তা করিস না।
শরীরটার ওপর দিয়ে অনেক ধকল গেছে, তুই ঘরে গিয়ে একটু জিরা। আমি তোর জন্য স্পেশাল করে কবুতরের মাংসের ঝোল আর গরম ভাত রাখছি, খেয়ে নিবি। ওনার এই উপচে পড়া আদর আর যত্ন দেখে আমার চোখ ফেটে জল এলো। যে মানুষটা 4 বছর আমাকে দু চোখে দেখতে পারত না, সে আজ আমার জন্য কতটা ভাবছে। ভাবলাম, খোদা আমাকে সন্তান না দিলেও অন্তত শাশুড়ির মনটা তো নরম করে দিয়েছেন। কিন্তু সে রাতেই আমার জীবনের সবচেয়ে বড় বিভীষিকা অপেক্ষা করছিল। রাত তখন আনুমানিক 2টা, পুরো বাড়ি নিস্তব্ধ। জাহিন সারাদিনের মানসিক ক্লান্তিতে পাশে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ করেই আমার পেটের ভিতর এক তীব্র অসহ্য মোচড় দিয়ে উঠল। মনে হলো একজোড়া অদৃশ্য ঠান্ডা হাত আমার নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে ফেলতে চাইছে। ব্যথায় আমার চোখ উল্টে যাওয়ার উপক্রম হলো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কেউ যেন আমার কণ্ঠনালীটা শক্ত করে চেপে ধরে রেখেছে। শরীরটা ঘামে ভিজে গেল। আমি কোনো মতে বিছানা থেকে নেমে একটু পানির খোঁজে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। দেয়াল ধরে ধরে কোনো মতে হাঁটছিলাম। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে একটা ফিসফিসানি আওয়াজ আমার কানে এলো। এত রাতে কে কথা বলছে? জাহিন তো ঘুমাচ্ছে। আমি দেয়ালের আড়ালে দাঁড়িয়ে রান্নাঘরের আবছা অন্ধকারের দিকে তাকালাম। সেখানে একটা মোমবাতি জ্বলছে, আর সেই মোমবাতির আলো আধারিতে যিনি বসে আছেন, ওনাকে দেখে আমার হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। তিনি আমার শাশুড়ি আম্মা। ওনার পরনে একটা কুচকুচে কালো শাড়ি, যা আমি কখনো ওনাকে পরতে দেখিনি। ওনার চুলগুলো এলোমেলো ছড়ানো। ওনার সামনে মাটির একটা থালায় কিছু অদ্ভুত জিনিস রাখা, কালো কয়লা, একটা ছোট পুতুল আর একটা কাচের বয়াম, যার ভেতরে লাল রঙের তরল। শাশুড়ি আম্মা একটা ধারালো ব্লেড দিয়ে নিজের হাতের বড় আঙ্গুল কেটে সেই রক্ত পুতুলের মাথায় ঢালছেন, আর চোখ বন্ধ করে বিড়বিড় করে এক অদ্ভুত ভাষায় কি যেন মন্ত্র পড়ছেন। ওনার চেহারায় সেই পরিচিত মমতার লেশমাত্র নেই। সেখানে খেলা করছে এক পৈশাচিক হিংস্র হাসি। মন্ত্র পড়া শেষ হতেই তিনি পুতুলের পেটে একটা বড় সই ফুটিয়ে দিলেন। আর ঠিক সেই মুহূর্তে আমার পেটের ভেতর মনে হলো 1000টা সুই একসাথে বেঁধে গেল। আমি যন্ত্রণায় মেঝেতে বসে পড়লাম, কিন্তু আমার মুখ বন্ধ, কোনো চিৎকার বেরোচ্ছে না। অন্ধকারে শাশুড়ি আম্মার ক্রূর হাসিটা দেয়াল জুড়ে এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি তৈরি করল। তিনি পুতুলটার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, 4 বছর ধরে আমার ছেলের জীবনটা নষ্ট করেছিস তুই, বন্ধা ডাইনি। ভেবেছিস তোকে এত সহজে মায়ের চোখ পেতে দেব? এই বংশের রক্ত তোর পেটে বড় হতে দেব না আমি। 4 মাস ধরে যে যত্ন তোকে করছি, তা তোকে বাঁচানোর জন্য নয় রে নীলা। লোক দেখানো এই যত্নের আড়ালে তোকে আমি করে করে শেষ করছি। আমার করা এই ব্ল্যাক ম্যাজিক বাচ্চার বদলে তোর পেটে এমন এক অদৃশ্য জ্যান্ত খাঁচা তৈরি করছে, যা তোকে প্রতি মুহূর্তে তিলে তিলে মারবে। ডাক্তাররা তোর পেটে কিছুই পাবে না, শুধু দেখবে তুই শেষ হয়ে যাচ্ছিস। আমার ছেলের কপাল থেকে তোকে না সরানো পর্যন্ত এই খেলা থামবে না। ওনার প্রতিটি কথা যেন আমার কানে গরম সীসার মতো বিঁধল। আমার মাথায় যেন বজ্রপাত হলো। যে শাশুড়িকে আমি মা ভাবছিলাম, প্রতিদিন যার হাতের পুষ্টিকর খাবার আমি অমৃতের মতো গিলেছি, তিনি আসলে কোনো এক পৈশাচিক কালো জাদুর সাহায্যে আমার পেটের এক জ্যান্ত নরক তৈরি করেছেন। নিজের যত্ন আর ভালোবাসার আড়ালে তিনি এত বড় ভয়ঙ্কর রূপ লুকিয়ে রেখেছিলেন, যা কেউ স্বপ্নেও সন্দেহ করতে পারবে না। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথাটা ঘুরিয়ে উঠল। আর মেঝেতে পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমার হাত লেগে একটা কাচের গ্লাস ঝনঝন শব্দে ভেঙে গেল। রান্নাঘর থেকে শাশুড়ি আমার মন্ত্রজপ চট করে বন্ধ হয়ে গেল। তিনি হ্যারিকেনের আলোটা উঁচিয়ে হিংস্র চোখে ড্রয়িং রুমের অন্ধকারের দিকে এগিয়ে আসতে লাগলেন। হ্যারিকেনের হলদেটে আলোটা অন্ধকারের বুক চিরে আমার দিকে এগিয়ে আসছিল। শাশুড়ি আমার ভারী পায়ের আওয়াজ যত কাছে আসছিল, আমার বুকের ভেতর ধরফরানি ততই বেড়ে যাচ্ছিল। আজ যদি আমি ওনার সামনে পড়ে যাই, তবে এই অন্ধকারেই উনি আমাকে শেষ করে দেবেন। ভয়ে অবশ হয়ে যাওয়া শরীরটাকে কোনো মতে টেনে সর্বশক্তি দিয়ে আমি সোফার পেছনের অন্ধকার কোণটায়
গুটিসুটি মেরে লুকিয়ে পড়লাম। ঠিক তখনই শাশুড়ি আম্মা ভাঙা গ্লাসের সামনে এসে দাঁড়ালেন। ওনার হাতে হ্যারিকেন, অন্য হাতে সে ধারালো ব্লেড। ওনার হিংস্র চোখ দুটো চারপাশটা খটিয়ে খটিয়ে দেখল। মুখ দিয়ে একটা ক্রূর শব্দ করে তিনি বিড়বিড় করলেন, বিড়াল নাকি, নাকি অন্য কিছু? উকিঝুঁকি মারার চেষ্টা করলে জ্যান্ত কবর দিয়ে দেব। ওনার পায়ের শব্দ ধীরে ধীরে আবার রান্নাঘরের দিকে মিলিয়ে গেল। আমি আর এক সেকেন্ডও দেরি করলাম না। অন্ধকারেই দেয়াল ধরে বিড়ালের মতো নিঃশব্দে হেঁটে নিজের ঘরে ঢুকে দরজাটা আলতো করে ভিজিয়ে দিলাম। বিছানায় ঘুমন্ত জাহিনের পাশে এসে যখন বসলাম, তখন আমার পুরো শরীর কাঁপছে। ওর বুকে হাত দিয়ে আমি ফুঁপিয়ে কেঁদে উঠলাম। মনে মনে বললাম, জাহিন, তুমি যাকে মা ভাবো সে আসলে একটা ডাইনি। ও আমার পেটে কোনো সন্তান আসতে দেয়নি, একটা জ্যান্ত নরক বানিয়ে রেখেছে। কিন্তু আজ রাতটা আমাকে চুপ থাকতেই হবে, না হলে সত্য কোনোদিন সামনে আসবে না। পরদিন সকাল, রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। আয়নায় নিজের মুখটা দেখে নিজেই চমকে উঠলাম। চোখ দুটো গর্তে ঢুকে গেছে, আর পেটটা কালকের চেয়েও যেন আরো খানিকটা ফুলে উঠেছে। সকাল 8টার দিকে শাশুড়ি আম্মা বরাবরের মতোই মুখে এক পৃথিবী মমতা মেখে ঘরে ঢুকলেন। ওনার হাতে এক গ্লাস গরম দুধ। ওনার দিকে তাকাতেই আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কাল রাতের সেই পৈশাচিক চেহারাটা ওনার এই হাসি মুখের আড়ালে কিভাবে লুকিয়ে আছে ভাবতে আমার ঘেন্না লাগলো। তিনি অত্যন্ত আদরে গলায় বললেন, মা নীলা, মুখটা এমন শুকায় রাখছিস কেন? ডাক্তাররা কিছু বোঝে না। এই নে, খাঁটি গরুর দুধ জাফরান দিয়ে গরম করছি, চট করে খেয়ে নে তো মা, আমার নাতনিটার পুষ্টি হবে। আমি দুধের গ্লাসের দিকে তাকালাম। এই সে অমৃতের রূপী বিষ, যা খেয়ে 4 মাস ধরে আমি নিজের জরায়ুকে এক অদৃশ্য খাঁচায় রূপান্তর করেছি। আমি কোনো মতেই একটা ম্লান হাসি দিয়ে বললাম, আম্মা, একটু টেবিলে রাখুন, আমি ফ্রেশ হয়েই খাচ্ছি। তিনি চলে যেতেই আমি দ্রুত গ্লাসের দুধটা বাথের বেসিনে ঢেলে দিলাম। সাদা দুধের নিচে কেমন যেন একটা কালচে আভা বেসিনের সাদা দিয়ে নিচে নেমে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, এই ঘরে থেকে আমি আর ওনার দেওয়া এক দানা খাবারও মুখে তুলব না। কিন্তু জাহিনকে তো প্রমাণ দেখাতে হবে। দুপুরে জাহিন যখন অফিস থেকে ফিরল, ওনার সে নাটক আবার শুরু হলো। তিনি জাহিনের সামনে আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলেন, বাবা জাহিন, তুই এত চিন্তা করিস না। আমি গ্রামের পীর সাহেবের সাথে কথা বলেছি। তিনি একটা বিশেষ তাবিজ আর পানি পড়া পাঠাবেন, সব ঠিক হয়ে যাবে। জাহিন ওনার কথায় আশ্বস্ত হয়ে ওনার হাত ধরে বলল, তুমি আছো বলেই মা এই বিপদে আমি ভরসা পাচ্ছি। নীলার যত্ন নিও। আমি আড়াল থেকে জাহিনের সরলতা দেখিয়ে চোখের জল ফেললাম। ওনার লোক দেখানো এই অতি যত্নের কারণেই জাহিন বা বাইরের কেউ ওনাকে বিন্দুমাত্র সন্দেহ করবে না। তাই যা করার আমাকেই করতে হবে। বিকেলে শাশুড়ি আম্মা যখন বাজারে গেলেন, আমি গোপনে ওনার ঘরে ঢুকলাম। আলমারির নিচে, খাটের নিচে সব জায়গায় খুঁজলাম। অবশেষে ওনার ঘরের কোণের একটি ভারী কাঠের ট্যাঙ্কের নিচে খুঁজে পেলাম কাল রাতের সেই কালো কাপড়ে জড়ানো মাটির থালা, কয়লা, সেই কুৎসিত বোতল আর একটা ছোট লাল মলাটের ডায়েরি। ডায়েরিটা খুলতেই আমার চোখ কপালে উঠল। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা, কিভাবে শাশুড়ি আম্মা এই 4 বছর ধরে আমার উপর কুফরি বা ব্ল্যাক ম্যাজিক করে আছেন, যাতে আমার কোনোদিন সন্তান না হয়। আর এবার তিনি আরও উচ্চ পর্যায়ের কালো জাদু করেছেন, যাতে লোক সম্মুখে আমার পেট বড় হবে, কিন্তু ভেতরে কোনো ভ্রণ থাকবে না, বরং এক নেতিবাচক শক্তি বা অদৃশ্য জ্যান্ত খাঁচা আমার জরায়ু কুরে কুরে খাবে এবং এক পর্যায়ে আমি মারা যাব। আমি কাঁপতে কাঁপতে ডায়েরিটা আর পুতুলটা নিয়ে নিজের ঘরে চলে এলাম। জাহিনকে ফোন করে বললাম, জাহিন, তুমি এক্ষুনি একবার বাসায় এসো, আমার খুব জরুরি কথা আছে। জাহিন আধ ঘন্টার মধ্যে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল। ও আমার ফ্যাকাশে মুখ দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে নীলা, শরীর বেশি খারাপ? আমি কোনো কথা না বলে ওনার জাদুর ডায়েরি আর সেই সুই ফোটানো পুতুলটা জাহিনের সামনে মেলে ধরলাম। জাহিন অবাক হয়ে বলল, এসব কি নীলা? আমি চোখের পানি মুছতে মুছতে কাল রাতের সব ঘটনা, শাশুড়ির মুখের সেই কথা আর ডায়েরির পাতায় ওনার নিজের হাতে লেখা
কুফুরির নিয়মগুলো জাহিনকে দেখালাম। জাহিন প্রথমে বিশ্বাস করতে চায়নি। ও চিৎকার করে উঠেছিল, নীলা, তুমি আমার মায়ের নামে এসব কি বলছো? মা তো তোমার এত যত্ন করে। আমি ওনার ডায়েরির শেষ পাতাটা ওনার চোখের সামনে ধরলাম, যেখানে স্পষ্ট লেখা ছিল, নীলাকে প্রতিদিন জাফরানের সাথে অমুক মন্ত্র পড়া জিনিস মিশিয়ে খাওয়াতে হবে। এতে 4 মাসের মাথায় জরায়ু শূন্য হয়ে পেট ফুলতে থাকবে। ডাক্তাররাও কিছু বুঝবে না। লেখাটা নিচে ওনার মায়ের ছিল। জাহিন লেখাটা পড়ার পর স্তব্ধ হয়ে গেল। ওনার পুরো শরীর কাঁপতে লাগল। নিজের জন্মদাত্রী মায়ের এমন ভয়ানক রূপ ও কোনোদিন কল্পনা করতে পারেনি। ও ধপ করে মেঝেতে বসে পড়ল। ঠিক তখনই সদর দরজা খোলার শব্দ হলো। শাশুড়ি আম্মা বাজার থেকে ফিরেছেন। জাহিন এক মুহূর্ত নষ্ট করল না। ও প্রচণ্ড ক্ষোভ আর ঘৃণায় পুতুলার ডায়েরি নিয়ে সোজা ড্রয়িং রুমে চলে গেল। আমি ওনার পেছনে গেলাম। শাশুড়ি আম্মা বাজার রেখে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। জাহিন ওনার সামনে গিয়ে দাঁড়ালো। জাহিন ওনার সামনে সেই পুতুল আর ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিয়ে গর্জে উঠল, মা, তুমি এই কাজ করতে পারলে? তুমি একটা জলজ্যান্ত মানুষকে, নিজের ছেলের বউকে এভাবে তিলে তিলে মেরে ফেলার জন্য কালো জাদু করছিলে। ডাক্তাররা কেন কিছু ধরতে পারছিল না? তার কারণ এই পৈশাচিকতা। শাশুড়ি আম্মা পুতুল আর ডায়েরিটা দেখে 1 সেকেন্ডের জন্য থমকে গেলেন। ওনার মুখের সব মমতা এক নিমিষে উধাও হয়ে গেল। তিনি বুঝতে পারলেন ওনার খেলা শেষ, কিন্তু ওনার চোখে কোনো অপরাধবোধ ছিল না। উল্টো এক হিংস্র চিৎকার দিয়ে তিনি বললেন, হ্যাঁ করেছি, বেশ করেছি। 4 বছর ধরে এই ফলহীন গাছটাকে তুই পুষছিস। এর পেটে আমার বংশে প্রদীপ জ্বলবে, এটা আমি হতে দেব না। ডাক্তাররা তো এর পেটে কিছুই পায়নি, আর পাবেও না। আর কয়েকটা দিন, তারপরে এই মেয়ে এমনিতেই শেষ হয়ে যেত। জাহিন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ও তীব্র ঘৃণায় বলল, যে মা নিজের স্বার্থের জন্য একটা নিরপরাধ মেয়ের জীবন নিয়ে এমন খেলা খেলতে পারে, সে আর যাই হোক আমার মা হতে পারে না। আজ থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। শাশুড়ি আম্মা অহংকারের সাথে হাসতে লাগলেন। সম্পর্ক শেষ করবি কর, কিন্তু এই জাদুর তোড়জোড় ভাঙবি কি দিয়ে? এই পুতুল আমার রক্ত দিয়ে বাঁধা, এই বন্ধা মেয়ে বাঁচবে না। ঠিক তখনই আমি ডায়েরিতে পড়া একটি লাইনের কথা মনে করলাম। সেখানে লেখা ছিল, এই জাদুর নেতিবাচক শক্তি বা কুফরি তখনই ধ্বংস হবে যখন এর মূল পুতুলটিকে পবিত্র আগুনে পুড়িয়ে ফেলা হবে এবং এর প্রভাব সরাসরি পরিচালনাকারীর ওপর ফিরে যাবে। আমি আর দেরি না করে রান্নাঘর থেকে ম্যাচ বক্স এনে জাহিনের হাত থেকে পুতুলটা নিয়ে ড্রয়িং রুমের মেঝেতেই আগুন ধরিয়ে দিলাম। পুতুলটাকে আগুন লাগার সাথে সাথেই এক অলৌকিক ও ভয়ানক কাণ্ড ঘটল। পুতুলটা থেকে কুচকুচিয়ে কালো ধোঁয়া বের হতে লাগল এবং পুরো ঘরে এক দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে শাশুড়ি আম্মা নিজের পেটে হাত দিয়ে এক বিকট চিৎকার করে উঠলেন, যেন আগুনটা ওনার পুতুলে নয়, ওনার নিজের শরীরে লেগেছে। তিনি মেঝেতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলেন। ওনার মুখ দিয়ে ফেনা বের হতে লাগলো এবং চোখ দুটো উল্টে গেল। কালো জাদুর সেই নেতিবাচক শক্তি ব্যাকফায়ার করে ওনার নিজের ওপরই আঘাত হেনেছিল। আর অলৌকিকভাবে পুতুলটা যত পড়ছিল, আমার পেটের সে অসহ্য ভারী ভাব এবং অনবরত মোচড় দেয়া ব্যথাটা আস্তে আস্তে কমতে লাগলো। মনে হলো আমার ভেতরের এক অদৃশ্য বন্দি খাঁচা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পুতুলটা যখন সম্পূর্ণ ছাই হয়ে গেল, আমি অনুভব করলাম আমার পেটটা একদম হালকা হয়ে গেছে। 4 মাসের সেই অস্বাভাবিক স্মৃতি এক নিমিষে মিলিয়ে গিয়ে পেট স্বাভাবিক হয়ে গেছে। ডাক্তাররা যে রহস্যের কোনো হদিস পায়নি, তাই অত্যাধিক অসৎ শক্তির অবসানের মাধ্যমেই শেষ হলো। 6 মাস পর আমরা সেই বাড়ি, সেই শহর চিরদিনের জন্য ছেড়ে দূরে এক শান্ত এলাকায় চলে এসেছি। শাশুড়ি আম্মা নিজের করা সেই পাপের ফল ভোগ করছেন। তিনি এখন পক্ষাঘাতগ্রস্ত, প্যারালাইজড হয়ে শয্যাশায়ী এবং ওনার মানসিক ভারসাম্য সম্পূর্ণ হারিয়ে গেছে। জাহিন ওনার চিকিৎসার ব্যবস্থা করলেও ওনার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আজ বিকেলে আমি আর জাহিন আমাদের নতুন বাড়ির বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম। গত সপ্তাহে আমরা শহরের এক বড় গাইনোকোলজিস্টকে দেখিয়েছি।
তিনি সব পরীক্ষা নিরীক্ষা করে হাসি মুখে বলেছেন, নীলা, আপনার শরীর এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক। মা হওয়ার জার্নিতে আপনার আর কোনো বাধা নেই। জাহিন আমার হাতটা শক্ত করে ধরল। ওনার চোখে আজ আর কোনো আতঙ্ক নেই, আছে এক শান্তিময় ভবিষ্যৎ আর অটুট ভালোবাসার ছোঁয়া। আমাদের শূন্য গর্ভ হয়তো সেদিন এক ভয়ানক ছদ্মবেশে আমাদের গ্রাস করতে চেয়েছিল, কিন্তু আজ আমরা এক নতুন ভোরের আলোয় দাঁড়িয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি? আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।